নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 5টা মানে সময় 5টার 5 মিশালির। আর আজ 5টার 5 মিশালির শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রাখতেই হবে। এসআইআর এর পর কাল তালিকা প্রকাশ, আর কাল তালিকা প্রকাশ যখন, তার আগেই কি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসছে আজকে? কথা তো সেরকমটাই রয়েছে, কিন্তু আজ কি সত্যি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছচ্ছে? এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে। একটু ডিটেইল আপডেট জানার চেষ্টা করব যে আজ কেন্দ্রীয় বাহিনী আসছে কিনা। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল আপডেট নেব। সোমরাজ, ভোটার তালিকা প্রকাশ হবে আগামীকাল এসআইআর এর পর, এবার তার আগেই কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আজ চলে আসছে? একদমই, দেখো, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে এবং আজ সন্ধ্যের পর থেকেই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করবে, তেমনটাই কমিশন সূত্রে খবর। বিশেষ করে নদিয়া জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এই বাহিনী ইতিমধ্যেই রওনা দিয়েছে। মনে করা হচ্ছে সন্ধ্যের মধ্যেই সেই বাহিনী পৌঁছে যাবে। তারপর আগামীকালও বিভিন্ন জেলায় জেলায় সেই বাহিনী পৌঁছে যাবে এবং 1 তারিখ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মতো এই বাহিনী কাজ শুরু করবে। অর্থাৎ পৌঁছে যাচ্ছে আজকে এবং আগামীকালকের মধ্যে বাহিনী, কিন্তু কাজ শুরু করবে 1 মার্চ থেকেই। 1 মার্চ থেকেই মূলত এই কেন্দ্রীয় বাহিনী, যে 240 কোম্পানি প্রথম পর্যায়ে মোতায়েন করা হচ্ছে, ইতিমধ্যেই রাজ্যের 35টি পুলিশ জেলা এবং পুলিশ কমিশনারেটে কত সংখ্যক বাহিনী মোতায়েন হবে তার নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত করে দেওয়া হয়েছে। জানতে চাইবো তোমার কাছ থেকে যে আজ কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছচ্ছে। দেখো, যেটা এখনো পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে, নদিয়া জেলায় আজকে সন্ধ্যের মধ্যেই বাহিনী পৌঁছে যাবে। অন্যদিকে ইতিমধ্যেই নদিয়া জেলাকেও তা জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায়, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো কয়েকটি জেলাতে আজ সন্ধ্যের মধ্যেই বাহিনী পৌঁছে যাবে। ইতিমধ্যেই সেখানে এই জেলাগুলির উদ্দেশ্যে বাহিনী রওনা দিয়েছে বলে এই কমিশন সূত্রে আমরা জানতে পারছি। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলাতেও আজ রাতের মধ্যে বাহিনী পৌঁছে যাওয়ার কথা, তেমনটাও কমিশন সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট পুলিশ জেলার, অর্থাৎ যে যে জেলায় আজকে বাহিনী পৌঁছে যাবে সেই সেই জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে যোগাযোগ করে ইতিমধ্যেই তা জানিয়ে দেওয়া হয়েছে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, সিআরপিএফ এর তরফে, অর্থাৎ আধা সেনার তরফেও যোগাযোগ রাখা হচ্ছে বিভিন্ন পুলিশ জেলার সঙ্গে, বিশেষ করে যেখানে আজকে বাহিনী পৌঁছে যাবে। নদিয়া জেলায় আজকে বাহিনী সন্ধ্যের মধ্যেই পৌঁছে যাচ্ছে, তেমনটাই কমিশন সূত্রে আমরা জানতে পারছি। অর্থাৎ আজ ও আগামীকাল বাহিনী পৌঁছাবে। 1 তারিখ থেকে এই বাহিনী কাজ করবে। মূলত এসপি অর্থাৎ বিভিন্ন জেলার পুলিশ সুপার বা জেলা শাসকরা, তাদের যদি মনে হয় যে আইন শৃঙ্খলার জন্য এই বাহিনীকে কাজে লাগাতে হবে, তাহলে তারা বাহিনীকে কাজে লাগাতে পারেন। এছাড়াও কেন্দ্রীয় বাহিনী যে কাজ করবে তাদের গতিবিধির উপর নজর রাখা। ঠিক এই জায়গা থেকে সোমরাজ একটু জানতে চাইবো যে ফার্স্ট ফেজে, প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী তো চলে আসছে আজকে, কিন্তু দ্বিতীয় দফাতেও তো কেন্দ্রীয় বাহিনী নাকি 8ই মার্চের মধ্যে চলে আসছে। একদমই, দেখো, দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যেটা জানানো হয়েছিল যে 10ই মার্চের মধ্যে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, কিন্তু যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে যে 10ই মার্চ নয়, তার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। এবং সেক্ষেত্রে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, 8ই মার্চের মধ্যেই আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছে যাবে দ্বিতীয় পর্যায়ে। এই যে দ্বিতীয় পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় মোতায়েন হবে, কিভাবে মোতায়েন করা হবে, কোন কোন পুলিশ জেলায় কত সংখ্যক বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়ে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত করে নেওয়া হবে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং এর জন্য শীঘ্রই রাজ্য পুলিশের সঙ্গেও বৈঠকে বসতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তার কারণ, যেহেতু এখনো বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তাই সেক্ষেত্রে রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। আর সেই কারণেই রাজ্য পুলিশের ভূমিকাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ থাকবে। মনে করা হচ্ছে আগামীকাল বা রবিবার রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বৈঠক করে চূড়ান্ত করে ফেলবে দ্বিতীয় পর্যায়ে যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, তা কোন কোন পুলিশ জেলায় কত সংখ্যক মোতায়েন করা হবে। বেশ সোমরাজ। বাহিনী ব্যবহারে কমিশনের উপর চাপ বিজেপির। বরযাত্রীর মতো ঘোরালে হবে না, কমিশনকে কাজে লাগাতে হবে কেন্দ্রীয় বাহিনীকে, এমনটা বলছেন সুকান্ত মজুমদার। শুধু এই দাবি করছেন না, পাশাপাশি বলছেন প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নাকি পশ্চিমবঙ্গে ভোট অসম্ভব। দাবি সুকান্ত মজুমদারের।
নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব না। 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার। যদি 400 কোম্পানিতে না হয় 800 কোম্পানি পাঠাতে হবে। প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হওয়া সম্ভব না। নির্বাচন কমিশনের উচিত এমনভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করার ব্যবস্থা করা যাতে করে সেন্ট্রাল ফোর্স সত্যিকারের কাজে লাগে। যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রাজ্যের পুলিশ, এসপি, থানার আইসি তারা বরযাত্রীর মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের নতুন নিয়ম বা নতুন কিছু বাধ্যবাধকতা রাজ্য প্রশাসনের উপর চাপাতে হবে যাতে করে জুডিশিয়াল বা লজিক্যাল ইউজ অফ সেন্ট্রাল ফোর্সের হতে পারে। এসপির নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো কাজ করবে না কি করে এখনই অনুমান। সুকান্তর দাবির পাল্টা জবাব সিইও। নিশ্চয়ই এসপি এন্ডার কাজ করতে হবে ভাই। এসপি হাউ ক্যান ইউ অ্যাজিউম যেটা এসপি আছে ল অ্যান্ড অর্ডার জন্য কাজ করবে না? হাউ ক্যান ইউ অ্যাজিউম দ্যাট? এসপি যে আছে এসপি তো দায়বদ্ধ আছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। এটা তো নেই কি কোথায় ল অ্যান্ড অর্ডার হবে ও সেন্ট্রাল বাহিনী ইউজ করবে না। এসপি ইজ আইপিএস অফিসার, ইউপিএসসি থেকে পাস করেছে, এটা কাজ জন্য আইপিএস জয়েন করেছে, তো ইউজ করবে না এটা কি? জনসমর্থন নেই তাই কখনো এজেন্সি কখনো বাহিনীর উপর ভরসা করে বিজেপি। সুকান্ত মজুমদারকে খোঁচা তৃণমূলের। সুকান্ত মজুমদার কি মানে মঙ্গল গ্রহ থেকে রাজ্যে এসছেন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট এখন হচ্ছে, কয়েক দশক হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভা এবং লোকসভার ভোট হয়। নাচতে না জানলে উঠোন বাঁকা। ওনাদের বিকল্প মুখ নেই। কখনো সিবিআই ইডির উপর নির্ভর করতে হয়, হুমকি দিতে হয়, কখনো বলতে হয় বাংলা টাকা আটকে রেখে দেখিয়ে দেবো, কখনো বলতে হয় কেন্দ্রীয় বাহিনী থাকবে। আরে থাকবে, আসবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করবেন, তারপর হারবেন। যারা জমিদারি মানসিকতায় দিল্লি থেকে লেটেল বাহিনী পাঠিয়ে ওই কেন্দ্রীয় বাহিনীর নাম করে ভোট করতে চায়, আপনারা যা ইচ্ছা দিয়ে করুন, যতই করো আমলা, আবার জিতবে বাংলা। ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। মার্চের মধ্যেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। আর এই নিয়েই এখন রাজনীতির হাওয়া গরম। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে। কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। মার্চেই 480 কোম্পানি বাহিনী চলে আসবে। 1 মার্চ 240 কোম্পানি, 10 মার্চ আরো 240 কোম্পানি। কমিশনের চিহ্নিত স্পর্শকাতর এলাকায় চালাবে টহলদারি। বিজেপির দাবি, যেভাবে এ রাজ্যে ভোট লুট হয় তা রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী দরকার। এই অভিযোগ কোনোদিনই মানেনি তৃণমূল। তাদের প্রশ্ন, এর আগের বিভিন্ন ভোটে তো কত কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারপরেও বিজেপি জিততে পারল না কেন? 2016 সালে বিধানসভা ভোটে বাংলায় এসেছিল প্রায় 1000 কোম্পানি বাহিনী। এর মধ্যে কয়েক কোম্পানি বাহিনী এসেছিল ভোট ঘোষণার আগেই। সেবার তৃণমূল জিতেছিল 211টি আসন। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে এসেছিল প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার পরে মোতায়েন করা হয়। সেবার 42 আসনের মধ্যে তৃণমূল জেতে 22টি, বিজেপি 18টিতে। 2021 সালে বিধানসভা ভোট ঘোষণার পরে রাজ্যে মোতায়েন করা হয় 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল জেতে 213 আসনে, বিজেপি 77। 2024 লোকসভা ভোটে 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। এর মধ্যে কিছু কোম্পানি আসে ভোট ঘোষণার আগেই। 24 ভোটে তৃণমূল পায় 29টি আসন, বিজেপি 12টি। এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে। কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়।
ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো, জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছে, আর সেই জুডিশিয়াল অফিসারদের নাকি গোপনে নির্দেশ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আজ এমনটাই অভিযোগ জানানো হয়েছে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে। আরো একবার জানাবো, অভিযোগ করা হয়েছে রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে। রাজ্যের আইনজীবীর অভিযোগ, জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং প্রক্রিয়ায় গোপনে নির্দেশ দেওয়া হচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে এই নির্দেশের অভিযোগ করে রাজ্য। শীর্ষ আদালতে এসআইআর এ নথি গ্রহণ নিয়ে গোপনে নির্দেশের অভিযোগ রাজ্যের। না না, আমরা কোনটা গোপন দিলাম এটা বলতে হবে না। কে গোপন দিচ্ছে, কখন গোপন দিচ্ছে, কে অ্যালিগেশন দিচ্ছে, আমাকে তো কেউ বলেনি। যদি কোনো গোপন দিচ্ছে তো আমাকে তো আগে বলতো, আমি সিইও আছি এখানে। তুচ্ছ অভিযোগে এসআইআর থামানোর চেষ্টা। রাজ্যের এসআইআর মামলায় বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসাররা প্রভাবিত হবেন না বলেও মন্তব্য শীর্ষ আদালতের। জুডিশিয়াল অফিসারদের উপর আস্থা সুপ্রিম কোর্টের। শুনানিতে মুখ্য সচিবকে সমন্বয় রেখে কাজের বার্তা। জুডিশিয়াল অফিসারদের সঙ্গে সমন্বয় রেখে কাজের পরামর্শ শীর্ষ আদালতের। সাপ্লিমেন্টারি তালিকা তৈরি হলে আপলোডের দাবি এদিন জানায় রাজ্য। সাপ্লিমেন্টারি তালিকা আপলোড করা হবে বলে জানায় কমিশনও। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাবে 28 তারিখে। তারপর যদি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় দেরিতে, তাহলে তো একটা অসুবিধা হবে। তখন ওরা ওরালি ইলেকশন কমিশনকে বলে দিল যে মুহূর্তে অ্যাডজুডিকেশন হবে তার যেদিনকে হবে সেদিনকে আপলোড করে দিতে হবে। যখনই হবে তখনই আপলোড করতে হবে। মানে কন্টিনিউয়াসলি এটা ডেলি এটা আপলোডিং চলবে। আর এসআইআর এর পরে আগামীকাল তালিকা প্রকাশ করা হবে এবং প্রথম যে ভোটার তালিকাটা প্রকাশ করা হবে সেই তালিকায় মোটামুটি সব ভোটারেরই নাম থাকবে। কারো নামের পাশে অনুমোদিত লেখা থাকবে, কারো নামের পাশে বাদ লেখা থাকবে। আর যে 60 লক্ষ ভোটার রয়েছে যাদের নথি যাচাই চলছে, হিয়ারিং এর পরে যাদের নথি যাচাই চলছে, তাদের নামের পাশে তাহলে কি থাকবে? তাদের নামের পাশেও কিন্তু লেখা থাকবে। তবে সেখানেই প্রশ্ন উঠছে যে যদি সেখান থেকে তারা বাদ পড়ে যান, তাহলে এই লাস্ট বার যে তালিকা প্রকাশ হবে সেখানে তো তাদের নাম থাকলো না। তার মানে এবার তারা আর ভোট দিতে পারছেন না, কোনো রকম কোনো সুযোগই থাকছে না। সাপ্লিমেন্টারি তালিকায় যদি নাম না থাকে তাহলে কি হবে? আর এ নিয়েও রাজনীতির হাওয়া গরম। এসআইআর খসড়া তালিকায় আগেই বাদ গিয়েছে 58 লক্ষ ভোটারের নাম। শনিবার প্রথম ভোটার তালিকায় কতজনের নাম থাকবে আর কতজনের বাদ যাবে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শনিবারের তালিকায় 7 কোটি 8 লক্ষের বেশি ভোটারেরই নাম থাকবে। বৈধ ভোটারের নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুভড, অর্থাৎ অনুমোদিত। শুনানির পর যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট, অর্থাৎ বাদ। শুনানির পরে যে 60 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই বাকি, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। ভোটার তালিকা যেটা খাসা তালিকা ছিল ওই ফরম্যাটে ছিল থাকবে, শুধু যত কেস এডজুডিকেশনে আছে ওই এন্ট্রি কেস লেখা হবে আন্ডার এডজুডিকেশন, আর যত কেস ডিলিট হয়ে গেছে ওটা লেখা হবে ডিলিটেড। বাকি সব সেম থাকবে, আপনার রানিং ফরম্যাটে থাকবে। শুধু যে আপনার ফর্ম 6 এ অ্যাড হয়েছে ওটা যেটা আছে আপনার যোগ হয়ে যাবে। 27 জাস্ট যে আমার তালিকা ছিল 7.66 crore অ্যাপ্রুভ ছিল, অ্যাপ্রুভ করার পরে ছাড়াই হলো এএসডিডি, তারপরে 7.08 আছে। অর্থাৎ এই 60 লক্ষের বেশি নাম নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে। তাদের নামের পাশে লেখা থাকবে বিচারাধীন, বিচার করবেন বিচারকরা। এই 60 লক্ষের নথি বৃহস্পতিবার বিচারকদের হাতে তুলে দেয় কমিশন। সব নথি খতিয়ে দেখে বিচার হবে। কারো নাম তালিকায় থাকবে, কারো নাম বাদ যাবে। সেই মতো ধাপে ধাপে তালিকা বের হবে। মনোনয়নের শেষ দিন পর্যন্ত তালিকা প্রকাশ করা যাবে। জাস্টিস বলবেন কি এটা যেটা আছে এলিজিবল আছে, যে এলিজিবিলিটি হয়ে যাবে আপনার লাস্ট ডে অফ নমিনেশন আগে, ওরাই এলিজিবল থাকবে। আর যে এক্সিস্টিং লিস্ট থেকে এলিজিবল আছে ওটা এলিজিবল থাকবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা যে লিস্ট হবে 28 তারিখ ফাইনাল লিস্ট হবে, এন্ড যে भी আপনার লোক এলিজিবল হবে টু ভোট অ্যাজ পার আরপি অ্যাক্ট আপ টু লাস্ট ডেট অফ নমিনেশন, দোজ উইল বি ডিমড টু বি ফাইনাল লিস্ট। কিন্তু সেই তালিকায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তিনি এবার আর ভোট দিতে পারবেন না। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয় তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা
নিষ্পত্তি করতে পারবেন ততটুকুই উঠবে। যদি এরকম হয় তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। এখানেই অনেকের মনে আশঙ্কা, নমিনেশনের শেষ দিনে সাপ্লিমেন্টারি লিস্টে কোনো কারণে নাম না উঠলে এবার তো আর ভোটটাই দেওয়া যাবে না। যে সঠিক ব্যক্তি তার অবশ্যই নাম থাকা উচিত এবং সরকার নিশ্চয়ই তাদের জন্য নিশ্চয়ই কিছু একটা পদক্ষেপ নেবেন যাতে তারা আবার সঠিকভাবে তাদের নাম আসে এবং তারা ভোটটা দিতে পারে। এটা একটা নির্বাচন কমিশনের কি বলবো কুয়ার হুইমস এর ওপরে চলছে। সাধারণ নাগরিক হিসেবে বলছি এটা হওয়া উচিত ছিল না। যদি এসআইআর করতেই হতো আরও আগে থেকে প্রস্তুতি নিয়ে জিনিসটাকে সমাধান করা উচিত ছিল, এইভাবে হয় না। প্রথম দিন থেকে আপনি চেয়েছেন এসআইআর যাতে বন্ধ হয়ে যায়, কারণ আপনি তো আর তামিলনাড়ু বা কেরালার যেখানে বিজেপি সরকার নেই সেখানকার মতো আপনি সহযোগিতা করেননি, এসআইআর কে বন্ধ করার চেষ্টা করেছেন। আর যদি বৈধ ভোটারদের নাম কাটা যায় তার দায় আপনার। বিচারপতিরাও বুঝতে পেরেছেন নির্বাচন কমিশন ভোট চোর, তাই নির্বাচন কমিশনের নিযুক্ত অবজারভারদের সরিয়ে দিয়ে কোর্টের অবজারভার দিয়ে প্রসেস করানোর অর্থই হচ্ছে নির্বাচন কমিশনের চুরি জুয়াচুরি বেআব্রু হয়ে গেছে। জেলা শাসকের অফিস, মহকুমা শাসকের অফিস এবং বুথে বুথে শনিবার ভোটার তালিকা ঝোলানো হবে। এছাড়া দেখা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। নিউজ 18 বাংলা। বাংলার এসআইআর এ আগামীকাল ভোটার তালিকা প্রকাশ, আর ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরই নাকি অশান্তির আশঙ্কা রয়েছে। হ্যাঁ, এমনটা দাবি করছেন সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, কমিশন প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য রিকোয়েস্ট করছেন তিনি বলছেন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করার কথা। আমরা চাইবো কোনো নাগরিকের নাম যেন বাদ না যায় যিনি বৈধ নাগরিক। আর কালকে যেহেতু লিস্ট বেরোবে, সূচি বেরোবে, স্বাভাবিকভাবে কিছু মানুষ যারা ভারত বিরোধী তারা একটা গন্ডগোল করার চেষ্টা করবে। প্রশাসনকে এবং ইলেকশন কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে বলবে। অশান্তির পরিকল্পনা করছে বিজেপি, পাল্টা তোপ তৃণমূলে। অশান্তির আশঙ্কা করছে মানে বিজেপি আসলে পেছন থেকে অশান্তিটা করাবে, আজকে থেকে পরিষ্কার হয়ে যাবে। এর আগে আমরা দেখেছিলাম মুর্শিদাবাদের ঘটনায় বিজেপি এখন তাদের মাথায় তুলে নাচছে হুমায়ুন কবিরের কিছু অনুগামী, তারা ওই ঘটনা ঘটিয়েছিল। একের পর এক ঘটনা ইন্ডিকেট করবে যে যেখানেই নির্বাচনের পূর্বে কোনো অশান্তি হয় তাতে বিজেপির বেনিফিট হয় এবং সেটা করার জন্য কোনো পরিকল্পিত ষড়যন্ত্র আছে কিনা নিশ্চয়ই পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, এতজন বিএলও তারা মারা গিয়েছে, তারপরে এই অসভ্যতা নিয়ে আজকে বাংলার মানুষ ক্ষুব্ধ। বিজেপি অশান্তি করাতে চায়। সুকান্ত মজুমদার এই বক্তব্য প্রমাণ করছে যে বিজেপি আসলে অশান্তি পাঠানোর জন্য মুখিয়ে রয়েছে। ভোটার তালিকা প্রকাশের নিরাপত্তা নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন, গুজব ঠেকাতে সব রকম ব্যবস্থা, আশ্বাস রাজ্য পুলিশের ডিজিপি পীযূষ পাণ্ডের। আমরা পুলিশের পক্ষ থেকে একদম সজাগ আছি। আমরা পুরো সমাজের সবাই ভেরিয়াস টেররিস্টের সঙ্গে যোগাযোগ রাখছি যেন কোন ভুল ভ্রান্তি না হয়, কোনো এরকম রুমার্স না ছড়ায়। আমরা কিন্তু চেষ্টা করছি জন্য সবাই জানে কি এই যে প্রসেস চলছে সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে, দে আর কিপিং ট্র্যাক অফ এভরিথিং। আমরা ইনশিওর করব আমরা পুরো জায়গায় প্রপার ডিপ্লয়মেন্ট রাখবো যেন পাবলিকে কোনো অসুবিধা না হয়, আর পাবলিককে যত আমরা সাহায্য করতে পারি ইন দ্য হোল প্রসেস আমরা সেটা দিই। 26 বিধানসভা ভোট এখন সবার কাছে পাখির চোখ, আর তৃণমূল মহিলা মন জয়ের চেষ্টা করছে। তাদের প্রচারে মহিলা মন জয়ে জোর দিচ্ছে তৃণমূল, আর দল থেকেই একাধিক কর্মসূচি তৃণমূলের। বসন্ত আজ বঙ্গে মহিলাদের সঙ্গে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু নিয়ে প্রচার। সরকারি প্রকল্পে মহিলাদের অগ্রাধিকার নিয়ে প্রচারে নামছে তৃণমূল। মহিলাদের নানা সামাজিক প্রকল্প নিয়ে হবে প্রচার। মহিলা কৃষকদের কাছেও যাওয়ার পরিকল্পনা ঘাসফুল শিবিরের। দোল থেকে বুথে বুথে 10 ইস্যুতে জনসংযোগ। দোলে বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময়। 8ই মার্চ নারী দিবসে তৃণমূলের পদযাত্রা। লক্ষ্মী এলো ঘরে, লক্ষ্য ঘরে লক্ষ্মীরা নামে কর্মসূচি তৃণমূলের। এসআইআর নিয়ে প্রথম থেকে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এসআইআর মৃতদের স্মৃতিতে রক্তদান শিবিরেরও আয়োজন। জেলায় জেলায় রক্তদান শিবির তৃণমূলের। বসন্ত আজ বঙ্গে মহিলাদের সঙ্গে, তার কারণ হচ্ছে যে বসন্ত শুধু রং খেলে নয়, মনের যে আনন্দ, মনের যে রং, সেই রঙে রঞ্জিত হয়ে আছে মেয়েরা বাংলার।
নির্বাচনকে সামনে রেখে না, আমাদের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার, এই তিনটে নিয়ে তো মেয়েদের লড়াই। আবার মহিলা দিবসও আসছে সামনে, 8ই মার্চ মহিলা দিবস, আমরা এটাও দুদিন পালন করব, 7ই মার্চ আর 8ই মার্চ। আর ভবানীপুরের ভোট যুদ্ধ, সেই ভোট যুদ্ধ নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ করছেন সুকান্ত মজুমদার। পাল্টা তৃণমূলও চ্যালেঞ্জ করছে। ভবানীপুরে যে ভোট যুদ্ধ জোরদার হবে তা বলার অপেক্ষা রাখে না। কি বার্তা উঠে এলো দু তরফ থেকেই, দেখে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এখানে দাঁড়ান, তারপরে আমাদের পার্টি ঠিক করবে কাকে দাঁড় করাবেন। যদি পার্টি ঠিক করে শুভেন্দুদা দাঁড়াবেন, তাহলে শুভেন্দুদা এখানে দাঁড়াবেন। শুভেন্দুদা যদি এখানে দাঁড়ান বা অন্য কেউ দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে হাঁটছে। এবার প্রার্থী উল্টো দিকে কে থাকছে তার উপর নির্ভর করে। উল্টো দিকের প্রার্থী যদি জোরদার হয় তাহলে আমাদের একটু বেশি জোর দিতে হয়। তো এখানকার প্রার্থী যদি মুখ্যমন্ত্রী হন তাহলে তিনি জোরদার হবে, তাহলে আমাদেরকেও জোর লাগাতে হবে এবং আমরা জোর লাগাবো। এগুলো হচ্ছে মুখেন মারিতঙ্গ জগত। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে আরো বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে সরতে চাইছেন, সেইটাকে নজর ঘোরাবার জন্য এই ধরনের ভবানীপুর অমুক তমুক এই কথাগুলো বলা হচ্ছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, বিপুল লিড দেবে তৃণমূলকে, সেই কারণে নজর ঘোরাতে এই ধরনের একটা চমকের বিষয় সৃষ্টি করছেন। যদি ভবানীপুরে দাঁড়াতে আসেন শুভেন্দু অধিকারী, খুব কুৎসিতভাবে পরাজিত হবেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তার নামে আপত্তিকর পোস্ট। লালবাজারের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। ঠিক কি অভিযোগ, তার কি পোস্ট করা হয়েছে, আরো ডিটেল একটু জানার চেষ্টা করি। মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, দেখো সোনিয়া, টলিউড এর অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় লালবাজারে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেছেন। কারণ সোশ্যাল মিডিয়া একজন ইউটিউবারের নাম তিনি প্রাথমিকভাবে মেনশন করেছেন, কিন্তু এরকম আরো অনেকে রয়েছে যে একে একে তিনি তাদের বিষয়গুলো সাইবার ক্রাইমে তুলে ধরেছেন, যে যারা বিগত কয়েকদিন ধরে তাকে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কুমন্তব্য করে, তার ছবি মিম করে এবং অশালীন ভাষা প্রয়োগ করে তাকে কিন্তু উত্তপ্ত করছে। এবং সে কারণেই লালবাজারে দ্বারস্থ হয়েছেন, অভিযোগ দায়ের করেছেন শ্রাবন্তী। বেশ অনেক দিন ধরে এইভাবে মানে অনেকেই কমেন্ট করছে, ভুলভাল মিম বানাচ্ছে, চুপ করে ইগনোর করেছি, কিন্তু একটা লিমিট আছে সবকিছুর। এবার আমার মনে হলো যে না, শুধু আমি নয়, আমার মতো আরো অনেক অভিনেত্রীকে বা অভিনেতাকে এরকম ভাবে কটু কথা শুনতে হচ্ছে। এটা তো একটা বন্ধ হওয়া দরকার। আমি কেন পুট অন করেছি সেই রিজনটা না জেনে তারা হঠাৎ করে এইভাবে কমেন্ট করছে, এইভাবে মিম বানাচ্ছে, এইভাবে উল্টোপাল্টা কথা বলছে ফিট করানোর জন্য ওই ক্যারেক্টার। তো আমি পুট অন হয়েছিলাম, চরিত্রের প্রয়োজনে আমি হয়েছিলাম। তো দিস ইজ ভেরি ব্যাড না, উল্টোপাল্টা ছবি দিচ্ছে, কমেন্টে উল্টোপাল্টা কমেন্ট পাস করছে। নিশ্চয়ই স্টেপ নেওয়া হবে প্রশাসনের, যেমন উচিত আর কি দরকার সেরকমই করা হবে। দিস ইজ সোশ্যাল ক্রাইম। ফের কলকাতায় ভূমিকম্প। বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় কলকাতায়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.9। দুপুর 1:22 ভূমিকম্প অনুভূত হয়েছে এবং একাধিক এলাকায় টানা ভূমিকম্প। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়, তারপর আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়। কলকাতার সঙ্গে জেলাতেও ভূমিকম্প, আতঙ্কে বহুতল অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন মানুষজন। জেলায় জেলায় ভূমিকম্প। 2 24 পরগনা, হাওড়া, হুগলিতে কম্পন। 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও কম্পন। ভূমিকম্পে আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। 52 সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত কি কি আপডেট পাচ্ছ তুমি? দেখো, কয়েক দফায় কয়েক সেকেন্ডের এই যে ভূমিকম্পন, সেই কম্পনের উৎসস্থল এখনো পর্যন্ত যা জানা গেছে, বাংলাদেশে এই ভূমিকম্পের
উৎসস্থল। বাংলাদেশের যে সাতক্ষীরা এলাকা, সাতক্ষীরার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে প্রায় 29 কিলোমিটার দূরে এই উৎসস্থলে প্রায় ভূপৃষ্ঠ থেকে 9.8 অর্থাৎ প্রায় 10 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে নিচে এই ভূকম্পনের উৎসস্থল, এবং যার দূরত্ব ভারতের যদি আমরা বলি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার গোসাবা থেকে প্রায় 47 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এর উৎসস্থল, এমনটাই জানা গেছে প্রাথমিকভাবে। এবং রিক্টার স্কেলে তার যে কম্পন মাত্রা, সেই কম্পন মাত্রা এখনও পর্যন্ত 5.3 বলা হচ্ছে। অর্থাৎ এই যে কম্পন, তাতে যদিও মাঝারি মানের এই কম্পন, এই কম্পনের তীব্রতায় শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা বা সাতক্ষীরা এলাকা নয়, বাংলাদেশের যেমন বহু জেলাতে এই কম্পন অনুভূত হয়েছে, খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় যেমন কম্পন অনুভূত হয়েছে, ঠিক তেমনি ভারতবর্ষেরও এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, দক্ষিণ 24 পরগনার আশেপাশে যে জেলা, সেখানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতাতেও বিভিন্ন বহুতলে বারবার কেঁপে ওঠায় সেই কম্পন অনুভূত হয়েছে। আমরা কলকাতা পুরসভার মধ্যে রয়েছি, সেখানেও কম্পন যারা অনুভূত করেছেন, অর্থাৎ যারা এই ভূমিকম্প অনুভব করেছেন তাদের সঙ্গে কথা বলবো। কতটা কম্পন অনুভূত হয়েছে, ঠিক কি ফিল করলেন? বসে খাচ্ছিলাম, তখনই মনে হচ্ছে টেবিলটা কেউ নাড়িয়ে দিল। কতটা আতঙ্ক মনে হচ্ছিল? আতঙ্ক তো মনে হয় একটু ভূমিকম্প হলে, আর কি বলবো। একদমই, অর্থাৎ কলকাতা পুরসভাতেও এই আতঙ্ক হয়েছে, এবং যারা এই কলকাতা পুরসভার বিভিন্ন কাজে এসে বসেছিলেন, আপনি তো কলকাতা পুরসভার কাজে এসেছেন, কতটা কম্পন অনুভূত ঠিক কতক্ষণ আগে? আমি তখন লাঞ্চ করছিলাম, তখন লাঞ্চের সময় জাস্ট কয়েক সেকেন্ড, 2-3 সেকেন্ডের মতো কম্পন অনুভূত করি। একটা আতঙ্ক হচ্ছিল কোথাও? হ্যাঁ, বারবার, মানে এই যে কিছুদিন আগে সিকিমে, বাংলাদেশে, মায়ানমারে ভূমিকম্প হচ্ছে, যখনই কম্পন অনুভূত হচ্ছিল তখন কি মনে হচ্ছে? না, আমি ভাবছিলাম যে হঠাৎ করে কেন কাঁপছে, আমি ভাবছিলাম কোনো মেশিন বা ইনস্ট্রুমেন্ট কিছু চলছে, সেই জন্য হয়তো হতে পারে। তো পরে আমি জানতে পারলাম যে ভূমিকম্প হয়েছে। অর্থাৎ একেবারে কলকাতা পুরসভার বিভিন্ন জায়গায় যারা কাজে এসেছিলেন, তারাও যেমন কলকাতা পুরসভার কর্মীরা সকলেই এই কম্পন অনুভূত, শুধু কলকাতা পুরসভা নয়, কলকাতার বিভিন্ন বহুতলে এই কম্পন অনুভূত হয়েছে, এবং বেশ কয়েক সেকেন্ড এই কম্পনের অনুভব তারা পেয়েছেন। এবং শুধু যে কথা বলছিলাম যে বাংলাদেশের সাতক্ষীরাতে এর উৎসস্থল, সাতক্ষীরার কাছাকাছি এর উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় 9.8 কিলোমিটার নিচে, অর্থাৎ প্রায় 10 কিলোমিটার নিচে, তার রিক্টার স্কেলে তীব্রতা এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে